থেকে 30,000-এর মতো পেপার রিসার্চ দেখা গেল, পাবলিকেশন আছে, ভালো ভালো জার্নাল আমরা সাইট করতে পারতেছি। তো আমরা আজকে মেইনলি যেটা এখানে আলোচনা করবো সেটা হলো যে প্রিভিয়াসলি আমরা অল্প খরচে কিভাবে বায়োসার প্রডিউস করেছিলাম বিভিন্ন প্রজেক্টে। জাস্ট আমি আজকে ওগুলাই দেখাবো আপনাদের সাথে। ইটস কাইন্ড অফ লাইক কেস স্টাডি টাইপ একটা কিছু হইতে পারে। তো বায়োসার সম্পর্কে অলমোস্ট যারা বায়োসার নিয়ে কাজ করতেছেন তারা অনেকেই জানেন। বায়োসার হলো লুক লাইক সার্কোল। এটা পাউডারলি এক ধরনের ম্যাটেরিয়াল যেটা আমরা প্রডিউস করতে পারি বিভিন্ন রকম বায়োমাস থেকে। এটা হতে পারে এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি রেসিডিউ যেগুলো থাকে ওখান থেকেও হতে পারে। তো এটা মেইনলি প্রোডাকশন প্রসেসটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য সার্কল যেটা আমরা ট্রেডিশনালি পেয়ে আসতাম আর কি। তো এটার প্রোডাকশন প্রসেসটাতে দেখা গেলো যে লো অক্সিজেন বার্নিং প্রসেস যেটাকে আমরা পাইরোলাইসিস বলি। আর বায়োসারটা মেইনলি পোরাস মেটেরিয়াল হওয়ার কারণে এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং মাইক্রোবস বসবাস করার একটা সুযোগ থাকে। যে কারণে এটা সয়েলের বিভিন্ন রকম ফাংশন যেগুলো থাকে এগুলাকে চেঞ্জ বা অল্টার করতে সক্ষম হয়। আমি এখানে জাস্ট এই স্লাইডটা একটু কনফিউশন থাকে অনেকের মধ্যে, যেটা বায়োসার এবং সার্কলটা কি একই জিনিস কিনা। অনেকে ভেবে নেয় যে বায়োসার এবং সার্কল দুটোই বায়ো লুক অলমোস্ট লুক লাইক সেম, সো অনেকে ভাবে যে এই জিনিসটা একই রকম। তো এইটা বোঝানোর জন্য আমি এই স্লাইডটা অ্যাড করা, যে বায়োসার এবং সার্কল যদিও দেখতে একই রকম, বাট এদের ফাংশন এবং এদের বিহেভিয়ার বা এদের প্রোডাকশন প্রসেসটা টোটালি ডিফারেন্ট। তো বায়োসারের মেইন উদ্দেশ্যটাই হলো সয়েল এমিটমেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড বা আদার্স যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল গুলো থাকে এগুলা রিমুভাল ফাংশন করে। আর যেখানে সার্কল যেটা থাকে সেটা ফাংশন করে জাস্ট ফর ফুয়েলিং অর কুকিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। আর বায়োসার প্রোডাকশনের জন্য আমরা লো টেম্পারেচার যেটা 300 থেকে 7 অথবা 600 এর মধ্যে ম্যাক্সিমাইজ করে থাকি, আর যেখানে অল্প সময়ের মধ্যে আমরা এটাকে বার্ন করতে পারি। অন্যদিকে যেটা সার্কল থাকে এদের বার্নিং টেম্পারেচার অনেক বেশি থাকে, বাট এরা লং টাইম যাবত এদেরকে বার্ন করতে হয় বা জ্বালাইতে হয়। যেখানে পিডস্টক ম্যাটেরিয়াল হতে পারে এগ্রিকালচার ওয়েস্ট, ফরেস্ট্রি রেসিডিউ যেটা আমি একটু আগে বলছিলাম, এবং অর্গানিক ওয়েস্ট থাকতে পারে। আর সার্কল যেটা এটার জন্য জাস্ট উড এবং প্ল্যান্ট ম্যাটেরিয়াল যেগুলা, যেটা বার্নিং ইজিলি বার্ন হয় এই ধরনের ম্যাটেরিয়াল থাকে। আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে দেখা গেলো আমরা কার্বন ডাইঅক্সাইড অথবা মিথেন আদার্স যে গ্যাসীয় পদার্থগুলো থাকে এগুলো আমরা ইজিলি সার্কুলার বায়ুসের মাধ্যমে রিমুভ করতে পারি। যেটা সার্কুলার বেলা দেখা গেল সে নিজেই অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে, কিন্তু বায়োসার সে রিমুভ করতেছে। এখানে দুটা টেকনিক্যাল টার্মস আছে। তারপরে ফিজিক্যাল প্রপার্টিস যদি আমরা দেখি, বায়োসারটা হলো হাইলি পোরাস একটা ম্যাটেরিয়াল, যেটা আমরা এখানে যদি দেখি যে সারফেস এরিয়া অ্যারাউন্ড 500 থেকে 700 পর্যন্ত হতে পারে। আর যেখানে সার্কুলের জন্য সারফেস এরিয়াটা ভেরি কনজাস্টেড এবং লিমিটেড একটা পসিবিলিটি থাকে। তো এগুলোর মধ্যে একটা টেকনিক্যাল এবং আদার্স ফিজিক্যাল একটা ডিফারেন্স আছে বায়োসার এবং সার্কুলের মধ্যে। তো যারা বায়োসার নিয়ে কাজ করবে আশা করি আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো সেশন বা এটা তৈরি করতে যাব তখন আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো বায়োসারটা আসলে আমরা কিসের থেকে তৈরি করতে পারি, এটার জন্য সুইটেবল ম্যাটেরিয়াল কি হইতে পারে? তো বায়োসার সোর্স অফ ম্যাটেরিয়াল যেটা আমরা বায়োমাস বলি আর কি, তো এটা যে কোনো রকম অর্গানিক ম্যাটার হইতে পারে। এখানে আমি অনেকগুলা ছবি অ্যাড করছি। এখানে দেখা গেলো যে বিভিন্ন রকম লাইক ওয়েস্ট ম্যাটেরিয়াল কেউ কাজ করার পর রয়ে গেছে, অথবা বাগানের নারকেলের কি বলে নারকেল অবশিষ্ট যে অংশটা থাকে, এবং বাগানের মধ্যে গাছের যে ছোট ছোট টুকরো গুলো বা গাছের যে ডালগুলো থাকে এগুলো আমরা বায়োসারের জন্য ইউজ করতে পারি। অন্যদিকে আমরা আবার যেটা আছে আমাদের বাড়িতে যদি কারো গরু খামার থাকে বা গরু থাকে সেখান থেকে যে গোবর আসে আমরা গোবরটাকে ইউজ করতে পারতেছি। বা আমাদের যে সমিল আছে বা ফার্নিচার ফ্যাক্টরি আছে ওখানে দেখা গেলো অবশিষ্ট যে কাজ করার পরে বা ফার্নিচার বানানোর পরে যে অংশগুলা থেকে যায় ওটাকে আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা ফাইন বায়োসার বা কোর্স বায়োসার দুইটা ফরম্যাটে ইউজ করতে পারি। অন্যদিকে গম গাছ ধান গাছ যদি আমরা সহজ বাংলা ভাষায় বুঝি আর কি, এই টাইপের জিনিসগুলোকে আমরা বায়োসার হিসেবে বায়োসার তৈরিতে ব্যবহার করতে পারি আর কি। তো এটা গুলো একদম মানে র ম্যাটেরিয়াল অথবা বায়োসার যেটা সোর্স অথবা বায়োমাস যেটা আমরা বলি।
তো আমরা এখানে এখন যেটা দেখাবো, অল্প খরচে আমরা কিভাবে বায়োসার প্রডিউস করতে পারি, যেটাকে আমরা অনসাইট প্রসেস বলতেছি। এখানের মধ্যে জাস্ট একটা গর্ত করা, যে আপনার কাছে যে পরিমাণের মেটেরিয়াল আছে, ফর এক্সাম্পল আপনার কাছে যদি 5 থেকে 10 কেজি পরিমাণের কাঠ থাকে অথবা কোন রকম অবশিষ্ট কিছু থাকে, সেটাকে আপনি ওই 5 অথবা 10 কেজি পরিমাণ মেটেরিয়াল পোড়ানোর জন্য যে সাইজের একটা গর্ত করা দরকার, এই সাইজের একটা গর্ত করে আমরা এটা করতে পারি। এই প্রজেক্টটা হলো আমরা থাইল্যান্ডে করছি, আর যেটা ইকো এশিয়া ফাউন্ডেশনের সাথে আমরা যৌথভাবে এই প্রজেক্টটা করছিলাম। এটা হলো যে পাহাড়ি একটা অঞ্চলে এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য ছিল যে এরা এখানে যে খাবার পানি থাকে, খাবার পানিটা এরা কালেক্ট করতে খুব কষ্ট হয়, তো আমরা বায়োসারের মাধ্যমে একটা ফিল্টার প্রসেস করে কিভাবে খাবার পানিটাকে বা ড্রিঙ্কিং ওয়াটারটা প্রসেস করা যায়, ওটার জন্য আমরা এই প্রজেক্টটা ইকুয়েশিয়ার সাথে করেছিলাম। তো ওখানে দেখা গেল বায়োসার প্রোডাকশনের যে হাইলি টেকনিক হাইলি টেকনোলজি গুলো আছে, ওগুলা এই ধরনের রিমোট এরিয়াতে নিয়ে যেতে অনেক মানে কষ্ট হয়, প্লাস এভেলেবেল না। তো সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে কিভাবে অল্প খরচে এবং ওখানকার যারা লোকাল মানুষ আছে ওরা কিভাবে এটা করতে পারে, তারপর আমরা ওখানে বায়োসার প্রোডাকশন করার পরে বায়োসার হওয়ার যে ক্রাইটেরিয়া গুলো থাকে, কেমিক্যাল এবং ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো মেনটেন হওয়ার পরে এটাকে আমরা বায়োসার বলবো নাকি সার্কল বলবো। তো এই যে একটা কম্পিটিশনাল অ্যাক্টিভিটিস থাকে, তারপর আমরা বিভিন্ন রকম ডিভাইস নিয়ে যাই, বায়োসার গুলোকে আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে পরীক্ষা করি। তো এটা হলো একটা প্রসেস, এবং এটা আমরা পাহাড়ি অঞ্চলে জাস্ট এটাকে আমরা অনসাইট প্রসেস বলতেছি আর কি, যে গর্ত করে আপনার পরিমাণ মতো ম্যাটেরিয়াল অনুসারে আপনি একটা গর্ত করে তারপর এটাকে জ্বালালেন। তারপর আরেকটা যেটা হলো যে এটাও আমরা ইকুয়েশিয়ার সাথে করা। তো এটা হলো যে একটু কস্টলি, যদি অত বেশি না। আপনার এখানে দুইটা প্রসেস দেখা যাচ্ছে, একটা হলো অয়েল ডামকে আমরা কেটে 2 ভাগ করে জাস্ট একটা চুলার মতো করে নিয়েছি, যে এখানের মধ্যে আপনি ম্যাটেরিয়াল দিয়ে এটাকে বার্ন করতে পারবেন। অন্যথায় আপনি একটা অয়েলের যে ডাম আছে, ডামটাকে পুরোটাকে আপনি একটা বার্নার হিসেবে বা ডামের ভিতরে ম্যাটেরিয়াল দিয়ে আপনি এটাকে পোড়াইতে পারেন। অন্যথায় আপনি স্টিলের স্টেনলেস স্টিল যেটা থাকে, স্টেনলেস স্টিলের মধ্যে আপনি এরকম একটা কোন শেপের জিনিস তৈরি করে আপনি এটার মধ্যে দিয়েও বার্ন করতে পারেন। তারপর আমরা এখানে বিভিন্ন রকম সেন্সর ইউজ করছি, যে আসলে আমার পারলাইসিসের সময় যে টেম্পারেচারটা থাকে এটা কত থাকে, এবং ওই টেম্পারেচারটা আদৌ কি আমার হিট করে কিনা। তো এটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। এটা একটা ছিল। এটা আরেকটা প্রজেক্ট ছিল যেটা অনসাইট প্রজেক্ট। থাইল্যান্ডে একটা অপশন ছিল যে ওদের যে চাষাবাদ হতো, চাষাবাদ হওয়ার পরে ওরা জাস্ট ভুট্টা অথবা গম আদার যেগুলো থাকতো ওগুলাকে কেটে নিয়ে রেসিডু মেটেরিয়াল গুলাকে জ্বালাই দিত। সেটার কারণে দেখা গেল যে PM2.5 অথবা PM10 অ্যাটমসফিয়ারে ইজিলি বাতাসের সাথে মিশে গিয়ে পরিবেশের জন্য একটা ক্ষতিকারক হিসাবে দাঁড়িয়ে যেত আর কি। তো সেক্ষেত্রে ওরা আমাদেরকে ইনভাইট করে যে এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি বা এটাকে আমরা কিভাবে ভালোভাবে একটা প্রসেসে নিয়ে আসতে পারি। তখন আমরা ওখানে যাই, আমরা এই ধরনের যে ভুট্টা গাছ যেগুলো অবশিষ্ট রয়ে গেছে ওগুলাকে আমরা তৈরি করি, বায়োসেল ফরম্যাটে নিয়ে আসি। তারপরে এটাকে আমরা কি কোন জায়গায় ইউজ করব বা কিভাবে ইউজ করব এটাকে আমরা সাইন্টিফিক হয়তো ওদেরকে দেখাই। আম সরি ফর ইন্টারাপশন। এটা গেল আমাদের অনসাইট একটা প্রজেক্ট যেখানে আমরা ভুট্টা গাছ বা ধান গাছ ইউজ করতে পারি। তারপর আরেকটা প্রজেক্ট ছিল আমাদের, এটাও আমাদের ইকুয়েশিয়ার সাথে একটা প্রজেক্ট ছিল, যেটা আমরা ওদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাই এবং ওদেরকে আমরা কিছু ইকুইপমেন্ট দিয়ে আসি, যে কিভাবে ওরা মেজার করবে বা বায়োসার যে প্রপার্টিস গুলা থাকে এটাকে কিভাবে ওরা মেজার করে সার্টিফাই করবে যে আদৌ আমরা যে ম্যাটেরিয়াল গুলো পোড়াচ্ছি এটা কি সার্কল হচ্ছে নাকি বায়োসার হচ্ছে। তো এখানে আমরা মোশন মেজার করার জন্য মোশন মেজারিং যে সেন্সর থাকে সেন্সরটা ইউজ করি, প্লাস টেম্পারেচার মেজার করার জন্য টেম্পারেচার যে থার্মোকাপলের যে সেন্সর গুলো থাকে এগুলো ইউজ করি, এবং আমরা আইওটির মাধ্যমে মোবাইল বেসড টেম্পারেচার মেজার করি। এবং এটাকে আমরা অলমোস্ট
বিভিন্ন ডেপথে মেজার করি। তারপর আমাদের যে বার্নিং টেম্পারেচারটা থাকে ওখানে দেখা গেল 520 থেকে 500 এর মধ্যে আছে। তার মানে আমাদের অ্যাকর্ডিং টু দা আইবিআই, যে বায়োসার প্রোডাকশনের জন্য যে টেম্পারেচারটা থাকে সেটা এখানে রিড করে। এখানে অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমাদের দেশে তো আমরা এই ধরনের হাইলি ডিভাইস বা এই ধরনের ইকুইপমেন্ট গুলো পাবো না, তাহলে আমরা এটাকে কিভাবে মেজার করবো বা কিভাবে ইউজ করতে পারি। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা যদি ওপেন ফিল্ড বা গর্ত করে যদি বায়োসার প্রডিউস করতে যাই, সেক্ষেত্রেও আমাদের যে প্রসেস আমরা বায়োসার প্রডিউস করতে পারি সেটা অ্যাকর্ডিং টু দা আইবিআই এর প্রসেসটাকে, যে ওদের যে স্ট্যান্ডার্ড আছে ওটাকে এটা টাচ করে। তারপর আমরা এখানে আফটার এবং বিফোর দুইখানে আমরা প্রপার্টিজ গুলো মেজার করি, ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটো পার্টি থাকে। এটা আরেকটা প্রজেক্ট ছিল। এটা ছিল যে একটা পাহাড়ি অঞ্চলে ওদের লো ইনকাম বেসড একটা কমিউনিটি আছে। তো ওই কমিউনিটিকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে। তো আমাদেরকে ওরা ইনভাইট করছিল যে বায়োসার প্রোডাকশনের মাধ্যমে ওরা কিভাবে স্বাবলম্বী হতে পারে। স্কুলে যাওয়া যে সমস্ত ছেলেমেয়েরা আছে অথবা এলাকার যারা যারা খুবই ইয়াং ছেলেমেয়ে এরা। তো এখানে আমরা ভুট্টার যে রেসিডু থাকে আর কি, কনকপস কনকপস আমরা ইউজ করি বায়োসার প্রোডাকশনের জন্য। এটা অলমোস্ট সেম, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম যে একটা কোন শেপ স্টিলের একটা পাত্র আমরা বানাই নিয়ে তারপর এর মধ্যে জ্বালানো আর কি। তো এটাকেও আমরা বিভিন্ন রকম সাইন্টিফিক্যালি এটাকে প্রুভ করি, বিভিন্ন রকম মেজারমেন্ট করি যে PM2 কতটুকু প্রডিউস হয়, তারপর PM10 অথবা কার্বন মনোক্সাইড বা আদার্স যে গ্যাস গুলা থাকে এগুলো আমরা বিভিন্ন প্রসেসে দেখানো হয়। এটা আরেকটা প্রজেক্ট ছিল যেখানে আমরা হেভি ডেন্স ম্যাটেরিয়াল যেটা উড হতে পারে অথবা গাছ, এটাকে আমরা পোড়াই। তারপর এটাকে আমরা ল্যাবরেটরিতে নিয়ে এসে তারপর ওটাকে আমরা সার্টিফাই করি যে এটা আদৌ কি বায়ুর যে স্ট্যান্ডার্ডটা সেটা মেনটেন করে কিনা, বা এটা প্রডিউস করতে আমাদের কিরকম কস্ট হইতে পারে বা কিরকম আমাদের টাইম লাগতে পারে। আমরা আসলে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে কাজ করে আসছি আর কি, যে যেটা আমরা বাংলাদেশে চাচ্ছি যে অল্প খরচে আমরা কিভাবে বায়োসার প্রডিউস করতে পারি, যেখানে বাংলাদেশে অনেকে হাইলি টেকনোলজি ব্যবহার করে বায়োসার প্রডিউস করতেছে আর কি। যেটা ওরা বলতেছে যে বায়োসার প্রোডাকশনের জন্য আসলে অনেক কস্টলি মেটাল লাগে বা অনেক কিছু লাগতেছে। তো এটা আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বুঝলাম যে বায়োসারটা আমরা ইজিলি প্রডিউস করতে পারি, যদিও আমাদের কাছে হাইলি টেকনোলজিক্যাল আর যে টেকনিক গুলো আছে ওগুলো না থাকলেও। তারপরে এটা আরেকটা প্রজেক্ট ছিল যেটা ছিল যে হাইওয়ে ডিপার্টমেন্টে, এটা ইঞ্জিনিয়ারিং, টোটালি ইঞ্জিনিয়ারিং একটা প্রজেক্ট। এখানে এদের অবজেক্টিভ ছিল এরকম যে এরা স্লোপ ইমপ্রুভমেন্টের জন্য বায়োসার ইউজ করতে চাচ্ছে, যেটা একটা পোরাস ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করবে, যেখানে সিপেজ বা আদার ফাংশন গুলো কাজ করবে। তো এখানে আমরা জাস্ট বাগানের মধ্যে যে ডালপালা গুলো ভেঙে পড়ে যায় এই ধরনের ম্যাটেরিয়াল গুলো ইউজ করি, এবং এদেরকে ট্রেন আপ করানো হয় যে এরা অল্প খরচে কিভাবে বা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বায়োসার ইউজ করবে, তারপরে এই বায়োসার গুলার বিহেভিয়ার গুলা কিরকম হবে। তারপরে এখানে তো যেহেতু আমরা কিছু মোটা ডাল আছে, কিছু পাতলা ডাল আছে এবং কিছু পাতা জাতীয় জিনিস আছে। তো এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে দেখা গেলো আমরা যখন বায়োসার প্রডিউস করবো এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপের বায়োসার হবে। তো এই বায়োসার গুলাকে আমরা কিভাবে কখন কোথায় ব্যবহার করতে পারি, যেহেতু একটা ফাইন গেইন হবে বা ছোট ছোট পার্টিকেলে, আরেকটা হবে বড় বা কোর্স গেইন যেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। তো এই দুইটা ম্যাটেরিয়ালকে আমরা লাইক ফিল্টার শেপ অথবা আমরা বিভিন্ন কি বলে এটা প্রয়োজন অনুসারে ব্যবহার করা আর কি, যে আমাদের যেখানে কোর্স গেইনটা দরকার সেখানে কোর্স গেইনটা ইউজ করলাম, আর যেখানে ফাইন গেইনটা দরকার সেটা ফাইন গেইনটা আমরা ওই জায়গায় ইউজ করলাম। এখন বায়োসারের অ্যাপ্লিকেশন প্রসেসটা, যে আসলে আমরা তো বায়োসার দেখালাম যে বায়োসার কিভাবে বানাবো বা ম্যাটেরিয়াল কি হইতে পারে বা কি ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করতে পারি। তো এটা গেল এগ্রিকালচার ফিল্ডে। আসলে বায়োসার অ্যাপ্লিকেশনটা এখনো লাইক এ টেবিল টক ম্যাটার, যে এটা নিয়ে এখনো আর্গুমেন্ট আছে যে আসলে বায়োসারটা আমরা কিভাবে ব্যবহার করবো। অনেকেই ভাবতেছে এটা জাস্ট আমরা সারের মতো টিপিক্যাল হয়তো যে সার ইউজ করে জমিনে এইভাবে আমরা ছিটাই দিলাম তাহলে এটা হয়ে যাবে কিনা।
যেহেতু বায়োসারটা ফোরাস ম্যাটেরিয়াল এবং এটা ডিকে হইতে অনেক সময় নেয়, প্রায় 100 থেকে 1000 ইয়ার্স। সো আমরা যদি ওইভাবে নর্মাল ওয়েতে বায়োসারটা ব্যবহার করি, তাহলে দেখা গেলো পানি আসলে অথবা বাতাসের সাথে, যেহেতু এটা ভেরি লাইট ম্যাটেরিয়াল বা হালকা, এরা উড়ে চলে যেতে পারে অথবা পানির সাথে ধুয়ে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা জমিন চাষ করার সময় একটা নির্দিষ্ট ডেপথ পরিমাণ আমরা এটাকে যদি ব্যবহার করি, তাহলে ওয়াশ আউট হয়ে যাওয়ার পরেও কিছু অংশ থেকে যাবে, যেটা আমাদের পরবর্তী এগ্রিকালচার রেসপেক্টে কাজে আসবে, যেটা হতে পারে সারের পরিমাণ কমিয়ে দেওয়া বা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়ার জন্য হতে পারে। তো এখানে যে আমরা বায়োসার অ্যাপ্লিকেশন রেট যেটা অথবা প্রোটোকল, এটা আমরা জেনারেট করছি, এটা অলরেডি একটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে, যেটা হ্যাঁ, পিয়ার রিভিউ ছিল আর কি। তো এই অ্যাপ্লিকেশন প্রসেসটা ব্যবহার করেও আমরা অ্যাপ্লাই করতে পারি যে বায়োচার অ্যাপ্লিকেশন করার সময় কোন পার্সেন্টেজটা আমরা চুজ করব, আমাদের কমার্শিয়াল ভ্যালু হিসাব করে আমরা তখন এটা এই প্রোটোকলটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা হতে পারে যে বায়োসারের বেনিফিট, অ্যাকচুয়ালি বায়োসার যদি আমরা এগ্রিকালচার ফিল্ডের জন্য যদি ব্যবহার করতে যাই, তাহলে মোস্ট প্রবাবলি এটার বেনিফিটটা কি পাচ্ছি। আমাদের যে সমস্ত অঞ্চল খরাপ্রবণ, দেখা গেল যে পানি ধরে রাখার ক্ষমতা খুবই কম, অথবা পাহাড়ি অঞ্চলগুলোর কথাই যদি আমরা বলি যেখানে পানি থাকে না, তো সেক্ষেত্রে আমরা বায়োসারের যদি এখানে গ্রাফটা যদি দেখি, কালো যে লাইনটা দেখা যায় এটা হলো যে নর্মাল সয়েলের লাইন, যেখানে সয়েল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি দেখা গেলো অনেক কম। আর যখন আমরা বিভিন্ন পার্সেন্টেজে বায়োসার ইউজ করি, 3%, 5%, 10 এবং 20%, তখন দেখা গেলো এটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি। আর তো তাহলে এটা তো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা নর্মালি বেশি হবে, এই জন্য যে যেহেতু বায়োসার পোরাস ম্যাটেরিয়াল এবং তার ক্যাপাসিটি আছে পানি ধরে রাখা, তাইলে এটা আমাদের এগ্রিকালচার ফিল্ডে কি ধরনের বেনিফিট আসতে পারে। আমরা যদি সাকশন রেটটা দেখি, অ্যারাউন্ড 10,000 এর পরে, যেটা আমাদের গাছ অথবা ধান, যে কোনো ধরনের সবজি দেখা গেলো যে মাটি থেকে 1500 কেপি এর পরে গেলে আর পানি তারা শুষে আনতে পারে না, বা পানি তারা মাটি থেকে বের করতে পারে না। তো এটাকে আমরা উল্টিং পয়েন্ট বলি ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। তো এখানে দেখা গেলো যে আমরা যদি মোস্টলি খেয়াল করি লাস্টের দিকে হাই সাকশন রেঞ্জ যেটা, তো ওখানে আমরা যদি দেখি যে বায়োসার যদি আমরা 5%ও চিন্তা করি বা 10%ও চিন্তা করি, যেখানে আমার সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি লেস দেন 10%, সেখানে বায়োসার ইউজ করার কারণে এটা অলমোস্ট 20%-এর অ্যাবভ থাকতেছে, যেটা আমার কত অলমোস্ট 100,000 এর পরে গিয়ে। তার মানে আমরা যে সমস্ত অঞ্চলে খরা থাকতেছে, মানে এক্সট্রিম লেভেলের খরা, যেটা আমাদের উত্তরবঙ্গ হতে পারে বা আমাদের পাহাড়ি অঞ্চলগুলাতে, তখন আমরা ওখানে চাষাবাদ করতে পারতেছি, কারণ আমার মাটি পানি ধরে রাখতে পারতেছে, যদি আমি মিক্সিং বায়োসারটা অ্যাকর্ডিং টু দ্য প্রটোকল অনুসারে ব্যবহার করি আর কি। তাহলে আমরা এটা পাইতে পারি। তাহলে এই গ্রাফ থেকে আমরা অ্যাক্টিভিটিস গুলা বুঝতে পারবো। আরেকটা বিষয়, এটা আমি জাস্ট ওইটারই এক্সটেন্ডেড পার্ট, এটা আমি এখানে আলাদাভাবে নিয়ে আসছি যে বায়োসার, সয়েল এবং কম্পোস্ট। কম্পোস্ট এবং বায়োসার অলমোস্ট সিমিলারলি সেম, যেহেতু কম্পোস্টটা হলো বায়ো ডিগ্রেডেবল, বা আমরা এটাকে নর্মাল প্রসেসে তৈরি করি, আর বায়োসারটাকে আমরা বার্নিং বা পাইরোলাইসিস প্রসেসের মাধ্যমে নিয়ে আসি। তো এখানে আপনি আমরা যদি আরো দেখি, বিভিন্ন রেটের বায়োসার বা বিভিন্ন পার্সেন্টেজের বায়োসারের জন্য আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সয়েল এবং পার্সেন্টেজ অনুসারে এটা অনেকটা ভ্যারি করতেছে। আরেকটা বিষয়, এটা আরেকটা পাবলিশড পেপারের, আমারই একটা পেপারে আমি জাস্ট এখানে দেখানোর জন্য নিয়ে আসছি, যে ক্র্যাক ডেপথ, যেটা দেখা যায় যে আমাদের দেশে শীতকাল কিংবা খরার সময়ে জমিন পেটে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু চাষাবাদ করতে বা পানি না থাকার কারণে আমাদের চাষাবাদ করতে অনেক অসুবিধা হয়। তো আমরা দেখলাম যে এখানে যদি আমরা বায়োসার ইউজ করি, তাহলে বিভিন্ন পার্সেন্টেজের জন্য আমাদের যে ক্র্যাক ডেপটা অনেকটা কমিয়ে দিচ্ছে। তাইলে সেক্ষেত্রে জমিতে পানি এভেলেবেল থাকতেছে, আমরা ইজিলি চাষাবাদ করতে পারতেছি। আরেকটা বিষয়, বায়োসার আসলে যদিও এটা অনেক অ্যাডভান্টেজ থাকে, ইন দ্য মিন টাইম এটার ডিসঅ্যাডভান্টেজও আছে। তো সেটা হলো যে এগ্রিকালচারের জন্য জমিতে পানি ধরে রাখাটা ইম্পর্টেন্ট, বাট ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে আমরা পানি যদি মাটির ভিতরে চলে যায়, সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কাজ করি আর কি। তো দেখা গেলো বায়োসার ব্যবহার করার সময় আমাদেরকে বুঝতে হবে কোন ধরনের ম্যাটেরিয়াল বা কোন ধরনের বায়োসার আমরা ইউজ করবো কোন রেসপেক্টে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আমি যে বায়োসারের এই ডাটাটা ইউজ করলাম, সেটা হলো কনকপস বা ভুট্টার যে অবশিষ্ট অংশ ছিল, এইটা ইউজ করার কারণে দেখা গেলো যে জমিতে পানির স্যাচুরেটেড পারমিয়াবিলিটি, যেটা আর কি, যে পানির মুভমেন্টটা বায়োসার আটকাই দিচ্ছে বা কমাই দেয়, যেটা হইতে পারে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, লাইক বায়োসারটা অ্যাজ এ ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, লাইক সে পানি আহ ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে এগ্রিকালচার রেসপেক্টে আমরা বায়োসার ইউজ করার সময় যারা এগুলো নিয়ে কাজ করে, এক্সপার্ট যারা আছে,
কি ধরনের ম্যাটেরিয়াল থেকে বায়োসার প্রোডাকশনের পরে আমরা জমি নিয়ে এগ্রিকালচার রেসপেক্টে ইউজ করবো, আমরা আলোচনা করে ইউজ করতে পারি। কারণ সব ধরনের বায়োসার হলে যে আমরা জমি নিয়ে ইউজ করবো বা এগ্রিকালচার রেসপেক্টে ইউজ করবো, এটা কিন্তু ঠিক না। এটা আরেকটা বিষয় হলো যে বায়োসার ইউজের ফলে আমাদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আর কি, যেটা আমরা আরো ডিটেল আকারে নিয়ে আসছি, যে সে আসলে কি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা ইনক্রিজ করে কিনা, এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা। তো এটা একটা পাবলিশ পেপারের ডাটা। তো এটা আমারই একটা পেপার ছিল, যেখানে আমরা দেখলাম যে 0% এর জন্য, যেটা ব্ল্যাক লাইন, তো এটা যদি 0% বা বেয়ার সয়েল যেটা বলি, আর উপরের দিকে অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ অনুসারে দেখা যাচ্ছে যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেটা বা স্টোরেজ ক্যাপাসিটি দুটাই ইনক্রিজ করে, অথবা নেট স্টোরেজ ক্যাপাসিটি যেটা আমরা উল্টিং পয়েন্টের পরে যেটা আমাদের দরকার, সেটা আমরা দেখতেছি যে অনেকটাই ইনক্রিজ করে। আর একটা বিষয় হলো যে এনভায়রনমেন্টাল কনসিডারেশন যেটা থাকে, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে ওকে বেনিফিট থাকতে পারে বায়োসারের কারণে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা আদার্স আমাদের ইম্প্যাক্ট গুলো আছে, কিন্তু এটার কারণে আমাদের এনভায়রনমেন্টাল যে বেনিফিট থাকে ইন দ্য মিন টাইম, সেটা হলো CO2 রিমুভাল বা আদার্স যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল গুলো থাকে, এগুলোকে আমরা ইজিলি রিমুভ করতে পারবো। তো বিভিন্ন শেপে আমরা যদি বায়োসার ইউজ করি বিভিন্ন পার্সেন্টেজ অনুসারে, তো আমরা এক এক পার্সেন্টেজের জন্য জমিনে এক এক থিকনেস অনুসারে, যে কেউ যদি 10 সেন্টিমিটার ইউজ করে অথবা 5 অথবা 6 হোয়াট যে ইউজ করে, ওটা অনুসারে আমরা CO2 রিমুভালটাকে ক্যালকুলেট করতে পারি এবং সেটাকে আমরা কার্বন ক্রেডিট অথবা কার্বন ফার্মিং হিসাবে মার্কেটে সেল করতে পারি। এটা হলো যে ইন্টারেস্টিং একটা ম্যাটার, যে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি অনেকে হয়তো শুনছি, অনেকে শুনি নাই, যেটা হলো যে পাইপলাইন মুভমেন্টের সময় আমাদের থার্মাল কন্ডাক্টিভিটিটা অনেকটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে আমার যদি গ্যাসের লাইন অথবা আদার্স পানির লাইন মুভ করা লাগে, সেক্ষেত্রে টেম্পারেচার যদি ফ্লাকচুয়েট করে, থার্মাল কন্ডাক্টিভিটিটা ইঞ্জিনিয়ারিং রেসপেক্টও ইম্পর্টেন্ট, ইন দ্য মিন টাইম এগ্রিকালচার রেসপেক্টও ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ার রেসপেক্টে আমরা যদি চিন্তা করি জাস্ট পাইপ লাইন মুভমেন্ট অথবা আমাদের গ্যাস লাইন ওয়াটার লাইন মুভমেন্টের জন্য, এটা যদি আহ মাটির টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, তো সেক্ষেত্রে আমাদের হয়তো ফ্রিজিং হয়ে যাবে, অথবা আর অতি টেম্পারেচারের কারণে পাইপলাইনটা ফেটে যায়। আর এগ্রিকালচার রেসপেক্টে এটা ইম্পর্টেন্ট কেন, এটা হলো যে অনেক সেনসিটিভ আমাদের উদ্ভিদ আছে যেগুলা মাটির টেম্পারেচার যদি ফ্লাকচুয়েট করে, সেক্ষেত্রে এরা আহ, মানে মারা যায় অথবা ফল দেয় না। তো থাইল্যান্ডে আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করছি, যেটা ছিল যে ডুরিয়ান এবং ম্যাঙ্গোস্টিন। তো এদের একটা নির্দিষ্ট টেম্পারেচার পরে যদি মাটির টেম্পারেচারটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে এরা ফল দেয় না, জাস্ট গাছ হিসাবে দাঁড়ায় থাকে অথবা গাছগুলো মারা যায়। তো বায়োসার দেখা গেল যে থার্মাল কন্ডাক্টিভিটিটাকে অনেকটা কমিয়ে দেয়, যেটা আমাদের এগ্রিকালচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে অনেক আসলে আলোচনা আছে, যে আদৌ সব ধরনের বায়োসার কি থার্মাল কন্ডাক্টিভিটিটা কমায় কি বাড়ায়, এটা নিয়ে অনেক স্টাডি হতে পারে। তো আমরা যে ধরনের বায়োসার প্রডিউস করি না কেন, পরবর্তী সময়ে আমরা এটা আসলে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সার্টিফাই করতে পারবো, অথবা যারা এক্সপার্ট ওদের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি ধরনের বায়োমাস থেকে বায়োসার প্রডিউস করলে থার্মাল কন্ডাক্টিভিটি কম হতে পারে অথবা কম বেশি হতে পারে, এটা আমরা দেখতে পারি। আরেকটা কোশ্চেন হতে পারে সব ধরনের বায়োসার কি এক কিনা বা এদের প্রপার্টিস এক কিনা। আসলে সব ধরনের বায়োসার এক না, কেননা ম্যাটেরিয়াল এবং পাইরোলাইসিস প্রসেস, যেটা টেম্পারেচার বার্নিং টেম্পারেচারের উপরে বেসড করে বায়োসারের টেম্পারেচার, বায়োসারের প্রপার্টিস এবং বায়োসারের অ্যাক্টিভিটিস ডিপেন্ড হয়। তো আমরা যেটা বায়োসার প্রডিউস করব, মেইনলি যদি আমাদের অবজেক্ট থাকে যে এগ্রিকালচার, তাহলে আমাদের যে এখানে যে বেসিক প্রপার্টিস গুলো আছে, এগুলো যদি আমরা দেখি, এগুলো সবগুলাই অ্যাকচুয়ালি বেনিফিশিয়ালি অবজেক্ট আমাদের এগ্রিকালচার এবং আদার্স রেসপেক্টের জন্য, যেটা খুবই উপকারী হয় যদি আমাদের প্ল্যান্ট গ্রোথ অথবা প্ল্যান্টের বৃদ্ধির জন্য। তো স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক ডেনসিটি অথবা পিএইচটা যদি অ্যালকালিন হয়, সেক্ষেত্রে যদি আমাদের সয়েলটা অ্যাসিডিক হয়, তাহলে সে বাফার স্টেট হিসেবে কাজ করে এটাকে একটা নিউট্রালাইজ ফরম্যাটে নিয়ে আসতে পারে। আদার্স যে ইয়েগুলো আছে প্রপার্টিস গুলো, অর্গানিক ম্যাটার এবং এভেলেবেল ফসফরাস বা আদার্স এ কন্টেন্ট গুলো, এগুলো খুবই উপকারী একটা ম্যাটার, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, সারের পরিমাণটা কমাইতে পারি। তাহলে এটা অবশ্যই বায়োসার টু বায়োসার বা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল টু ভ্যারি করে।
যেটা আলাদা হতে পারে, এক এক ম্যাটেরিয়ালের জন্য এক একটা হতে পারে। এটা জাস্ট ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা, বা এক্সপার্ট যারা থাকে ওদের অপিনিয়নের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করতে পারবো। আমি জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হলো যে বায়োসারটা আদৌ সাইন্টিফিক্যালি ইফেক্টিভ কিনা আমাদের এগ্রিকালচারের জন্য। যদি আমরা জাস্ট এখানে এই প্রপার্টিস, যেটা আমরা ভুট্টা থেকে তৈরি করা, তো জাস্ট এদের যদি পোর গুলো আমরা দেখি, অনেকটা পোরাস ম্যাটেরিয়াল, তার মানে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে পানি বা আদার্স মাইক্রোবস অথবা ব্যাকটেরিয়া ইজিলি এখানে আসতে পারবে, এবং তারা একটা কলোনি বা সেট আপ করে তারা এখানে একটা মুভমেন্ট অথবা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যেটা সয়েলের পরে প্রপার্টিসটাকে ইজিলি সেন্স করতে পারবে। আর এটা আরেকটা ম্যাটার ছিল যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি হয়। দেখা গেলো যে আমি এখানে কনকপস, রাইস হাগ, যেটা হলো যে আমাদের দেশে তুলস বলি আমরা, তারপর উড, এক এক বায়োসারের প্রপার্টিজ আসলে এক এক রকম। মেনলি এটা আমি জাস্ট ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটাই দেখানো। তারপরে এটা হলো যে আরেকটা, যে বায়োসারের সাইজ, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল বায়োসারের সাইজটা ডিপেন্ড হয়। যে কোর্স ম্যাটেরিয়াল একরকম হয় বা ফাইন ম্যাটেরিয়াল গুলো একরকম হয়। তারপরে এটা হলো যে বায়োসার ইউজ করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি বায়োসারটা কোন রেসপেক্টে ইউজ করতেছি। আদৌ কি আমি বায়োসারটা হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুটো ফাংশন আছে, যে আমি কি পানি ধরে রাখার জন্য ইউজ করতেছি নাকি পানিকে অ্যাভয়েড করার জন্য ইউজ করতেছি। তো এটা ডিপেন্ড করে। যদি আমার যে বায়োসারটা হাইড্রোফিলিক, তাহলে আমি যেখানে পানি ধরে রাখার দরকার তাহলে সেটাকে আমি ইউজ করতে পারি। আর যেটা আমার হাইড্রোফোবিক, যে ধরনের লাইক কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আমরা এটাকে ইউজ করতে পারি, যে হাইড্রোফোবিক বায়োসার যেগুলা, এটাকে আমরা ইজিলি যদি ইউজ করি তাহলে আমাদের কনস্ট্রাকশন রেসপেক্টে এটা কাজে আসবে। ইন দ্য মিন টাইম এগ্রিকালচার রেসপেক্টে বা জিও এনভায়রনমেন্টাল যে রেসপেক্ট থাকে, সয়েল সায়েন্স, ওখানে যদি আমরা হাইড্রোফিলিক যে ফাংশনটা থাকে ওটাকে নিয়ে আসি তাহলে সেটা কাজে আসবে। তো এটা আমরা কি করে বুঝবো যে আসতো আমার বায়োসারটা হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক, বা আমার বায়োসারটা আমি কি ধরনের বায়োসার প্রডিউস করলে বা কি ধরনের টেম্পারেচার ইউজ করলে আমরা করতে পারি। এটা আমরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট অথবা এক্সপার্ট যারা আছে ওদের সাথে কথা বলে, বা প্রিভিয়াসলি পাবলিশড যে পেপার গুলো আছে ওই পেপার গুলোর মাধ্যমে আমরা স্টাডি করে বুঝতে পারি, যে কেস স্টাডি যেগুলো আমরা দেখে আসছি আর কি, যে এই ধরনের বায়োমাস থেকে, ফর এক্সাম্পল আমরা যদি উড থেকে বায়োসার তৈরি করি, তো উডের বায়োসারটাকে হাইড্রোফিলিক হয় না হাইড্রোফোবিক হয়, আমরা যদি কেস স্টাডি দেখি তাহলে আমরা একটা প্রিলিমিনারি আইডিয়া পাবো। তারপর আমরা যে বায়োসারটা প্রডিউস করবো ওখান থেকে আমরা প্রপার্টিস নিয়েও বুঝতে পারবো। তো ওই বায়োসার আসলে হলে যে হবে তা না, বায়োসারের প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে আমাদেরকে বায়োসারটা ইউজ করতে হবে। যে এগ্রিকালচারের জন্য হাইড্রোফিলিক আর কনস্ট্রাকশনের জন্য আমরা মোস্টলি সাজেস্ট করি যে হাইড্রোফোবিকটা। তো ডিপেন্ড করে, যদি সেটা আমরা স্লোপের জন্য ইউজ করতে যাই তো সেক্ষেত্রে এটা ভ্যারি করে। যদি আমরা ইরোশন প্লাস আদার যে ফাংশন গুলো থাকে, এটা বেসড অন দা প্রজেক্ট, অ্যাকচুয়ালি প্রজেক্ট অনুসারে আমরা এটা সাজেস্ট করি এবং ইউজ করি। তো এগুলাই ছিল আর কি আজকে আমাদের প্রিলিমিনারি আলোচনা। তো আমরা আশা করি যে নেক্সট টাইম আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো সেশন করব তো ওখানে যদি আরো কোশ্চেন থাকে বা আদার্স কোনো ইয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আর আজকে আলোচনার পরে আপনাদের যাদের কোশ্চেন আছে আশা করি আপনারা করতে পারেন, যে আমার যদি সম্ভব হয় আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ। হ্যালো।